যে মানুষ সলিড মনের নয়, যার মনটা পরিষ্কার নয়, তার একটা চিহ্ন হলো সে দোষ করেও তার দোষকে জাস্টিফাই করতে যুক্তি দেখাবে, এমনভাবে বোঝাবে সে যেটা করেছে সেটা মোটেও অন্যায় নয়, অন্যের চোখে অন্যায় মনে হচ্ছে। বয়ফ্রেন্ড আকাম করেও মেয়েকে বোঝানোর চেষ্টা করে সে যা করেছে সেটা দেখতে ভুল মনে হতে পারে, কিন্তু তার মনের ভিতরে কোনো ভুল নেই। স্বামীরা ভুল করেও বউকে বোঝানোর চেষ্টা করে সে বেশি ভাবতেছে, এটা জাস্ট এমন। যাই হোক, তেমন একটা মজার টপিক নিয়ে আজকের মুভি। এই মুভিটা বাছাই করার পেছনে দুইটা কারণ, একটা হলো হিরো হিরোইন মানে লিড ক্যারেক্টারে যারা অভিনয় করেছে তাদের জন্য, আর দ্বিতীয় কারণ হলো মুভির টপিক। মুভির মেইন যে সাবজেক্ট, সেখানে তারা যে একটা ভুল মেসেজ দিয়েছে সমাজে, তারা যে জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করছিল সেটা ঠিক না, এটা বোঝাতে আমি মুভিটা বাছাই করেছি। মুভির হিরো সিদ্ধু খুব কিউট একটা ছেলে, ডিজে টিল্লু তার অস্থির অ্যাক্টিং করা মুভির মাঝে একটা, যদি না দেখে থাকেন তাহলে দেখে থাকেন, আমাদের চ্যানেলে রয়েছে। তার ক্যারেক্টার অনুযায়ী সে যেভাবে অ্যাক্টিং করে, কোকড়ানো চুল, পাগল আশিক, ধরা খাওয়ার পর একটা রিয়াকশন, অ্যাটিটিউড দেখানো, বেশ লাগে, কি বলেন? তার সঙ্গে রয়েছে রাশি খান্না, শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, অভিনয় ভালো লাগে, বিশেষ করে তার হাসিটা বেশ ইনোসেন্ট, অনেকটা সামান্তার মতো। আমাদের অনেকের পছন্দের লিস্টে তার নাম রয়েছে। বহুদিন পর তার মুভি নিয়ে কথা বলতে চলেছি। বাকি মুভিতে সাপোর্টিং ক্যারেক্টারে যারা ছিল ভালো করেছে। রোমান্টিক কমেডি কমেডিগুলো মুভি দেখার সময় কাজ করেছে, মাঝে মাঝে হেসেছি। বাকি এক্সপ্লেনে কাজ করবে কিনা বুঝতে পারছি না। রোমান্টিক ধাঁচের মুভি, তাই হালকা পাতলা ঘষাঘষি রয়েছে, সেদিক থেকে একটু সেফ থাকেন। মুরব্বী ছোট বাচ্চাদের শিক্ষার মতো তেমন কিছু নেই, সো তারা দূরে থাকুন, সমস্যা নেই। বাকি আমার কিছু ডাবল মিনিং কথাবার্তা থাকতে পারে যেগুলো সচরাচর শোনেনি, তবে ভাগিনা বোনাসের কথা শুনে মাথা গরম করতে হবে না, বি কেয়ারফুল, ফাইন্যান্সিয়াল রিস্ক এর সঙ্গে জড়িত, তাই বুঝে শুনে, ঠিক আছে? কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ড্রামা তেলেগু মুভি নাম তেলুসু কাদা এর ব্যাপারে। মুভির শুরুতেই আগুনে অনেকগুলো ছবি এটা সেটা ফেলতে ফেলতে স্যাড মুডে এন্ট্রি করায় মুভি লিড ক্যারেক্টার সিদ্ধু জন্নালাগাড্ডা অর্থাৎ ভারুনের সঙ্গে তাকে বোঝানোর চেষ্টা করছে তার একমাত্র ফ্রেন্ড আভি। স্যাড ফেস, চোখে পানি, হাতে বোতল, আন্দাজ তো করতেই পারছেন কি হয়েছে। জি ওইটাই, বাঁশ খেয়েছে। রাঘা কুমার নামে একটা মেয়েকে ভালোবাসতো, খুব সিরিয়াস রিলেশন ছিল। শুধু ভালোবাসা না, ভারুন তাকে জান মনে করতো। সেই মেয়েটা তাকে ছেকা দিয়েছে, তাতে গেদা বেকা হয়েছে। আভি বুঝাচ্ছে ভাই এসব সুন্দরী মেয়েরা এমনই হয়, ছাড়, আমি তোকে কতবার সাবধান করেছি। ভারুন বলে আর ছাড়বো কেন, ওরা এমন হলো আর আমরা হতে দিলাম? ও কি মনে করেছে আমার ছেকা দিবে আর আমি বোতল হাতে দাঁড়িয়ে বাড়িয়ে বড় করে ওর অপেক্ষায় পাগল হয়ে বসে থাকবো? দ্যাটস লাইক এ গুড বয়, গুড, দ্যাটস দ্য স্পিরিট। একেই তো বলে ছেলে মানুষ, একদম না। মেয়ে ডাম্প করেছে বলে নিজের অস্তিত্ব ভুলে যাওয়া যাবে না, উঠে দাঁড়াতে হবে। সেম মেয়েদের ব্যাপারেও সিদ্ধু উপরওয়ালাকে অভিযোগ জানায়, কি তুমি খুশি তো? দেখি আর কিভাবে আমাকে হারাতে পারো। স্ক্রিনের আলো নিভে গিয়ে হিরোর নাম ওঠে স্টার বয় সিদ্ধু, আর সিন শুরু হয় কয়েক বছর সামনে। হাইফাই একটা বাইক ফলো করে রাখে ক্যামেরা, বাইকটা বিল্ডিং এ ঢোকে, বাইক পার্ক করে বিয়ে ধরিয়ে স্টাইল মেরে যাচ্ছে আমাদের ভারুন হিরো। এতক্ষণে হিরো হিরো লাগছে। সে পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিকিউরিটি ফোন করে বলে এসে গেছে এসে গেছে। শুনেই কি জেনে এখানে সবাই তারাও হুড়ো হুড়ো সবকিছু ঠিক করতে লাগে। সে তাদের ওখানে যাক। এই ফাঁকে পেছনে আভি বলছে ভারুন রাগা থেকে চাকা খাওয়ার পর অনেক কষ্টে মুভ অন করে। ওর রান্না করা ভালো লাগতো, সেই শখ থেকে অনেক বড় শেফ হয়। তারপর নিজের একটা রেস্টুরেন্ট দেয়, এখন অনেক টাকার মালিক, সবকিছুই রয়েছে। কিন্তু প্রবলেম একটাই, পরিবারের বেলায় সে খুব ইমোশনাল। পরিবার নেই, ছোট থেকে অনাথ হয়ে বড় হয়েছে, নিজের পরিবার বানাতে পাগল হয়ে আছে, কিন্তু মনের মতো কাউকে পাচ্ছে না। তার মানে এখানে দুইটা ব্যাপার ক্লিয়ার করা হলো। এক হলো দাদু প্রফেশনালি রেস্টুরেন্ট রয়েছে, দ্বিতীয় হলো সে এখনো বিয়ে করেনি। বুঝতে পারছেন তো নাকি? গুড। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সে খুব কড়া, এজন্য সে আসার আগে সবাই তাড়াহুড়ো করছিল। সব কাজ তার কাছে পারফেক্ট হতে হবে, সেই ব্যাপারে সবাইকে জ্ঞান ম্যান দেয়, বাট একটু কড়া স্বরে বলে। পরে সবাই চলে গেলে আভি বলে আজকের মতো হয়েছে, ক্লাস এই পর্যন্ত থাক, এখন আমার কথা শুন, একটা মেয়ের খোঁজ পেয়েছি, দেখা করতে যেতে হবে। ভারুন যাবে না, কারণ এর আগে সে যে মেয়েগুলোর সঙ্গে দেখা করতে গেছে কারোর সঙ্গে তার এক্সপিরিয়েন্স ভালো ছিল না, সবাই এতটা ভয়ানক ছিল, তার বিয়ে করার আগ্রহই উঠে গেছে। আভি জোর করে তাকে পাঠায় এই মেয়ের কাছে যেতেই হবে, সে আসুক। ততক্ষণে ক্যামেরা ওই দিদির অফিসে এনেই এন্ট্রি করায় ভেরি সুইট পুরো মিষ্টির গামলা রাশি খান্না অর্থাৎ অঞ্জলি। ভারুন তার কাছে এসেছে, অঞ্জলি ভিতরে আসতে বলে। সে ফোনে কথা বলছিল বলে ভারুন রুমটা দেখছিল, তার বাবা মার ছবিও লাগানো রয়েছে। কথা শেষ করে অঞ্জলি সরি বলে, তার একটু কাজের চাপ, এই জন্য সে নিষেধও করেছিল আজ দেখা না করার জন্য, কিন্তু তার বাবা মা জোর করেছিল আজ নাকি কি বিশেষ একটা দিন। ভারুন বলে সমস্যা নেই, আমি জানি। অঞ্জলিজিকে আপনি অফিসে আসতে রাজি হলেন, বিয়ের জন্য মনে হচ্ছে খুব তারা, নাকি অন্য পাত্রী দেখার তারা? কফি নিয়ে দুজন বাইরে যায়। ভারুন বলে বিয়ের প্রতি, বিয়ে করার খুব আগ্রহ। তাই কেন বিয়ের প্রতি এত আগ্রহ কেন?
বরুণ বলে ফ্যামিলি, আমার একটা ফ্যামিলি চাই, তাই বাচ্চা চাই, নিজের বলতে কাউকে চাই, একা থাকা পছন্দ না, সঙ্গী চাই। এই জন্য বাবা মার ব্যাপারে বলে তারা ছোটবেলায় উপরে চলে গেছে, তারপর অনেক কষ্টে সে বড় হয়েছে, এজন্য পরিবার খুব মিস করে। প্রথম দেখাতেই বাহ্যিকভাবে বরুণের দিদিকে পছন্দ হয়েছে, বাকি মেন্টালিটি কেমন দুজনেই সেটা জানতে কথাবার্তা বলছে। বরুণ ফ্লার্টিং করে, দু চারটা হাসির কথাবার্তা বলে, দিদির হাসি দেখে মনে হচ্ছে সেও জমতেছে, কত টাকা রোজগার করে কি করে সব শোনে। তারপর দুজন একসঙ্গে চুপ হয়ে একটু পর একসঙ্গে বলে ওঠে, আচ্ছা তোমার বাচ্চা পছন্দ? দুজন কথাটা একসঙ্গে বলল, একটু পর আবার একসঙ্গে বলে ওঠে, খুব পছন্দ। অঞ্জলি বলে, আচ্ছা আপনি আগে জিজ্ঞেন। আরো কিছু কথাবার্তা হয়, পরে বরুণ এগিয়ে এসে বলে, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ তোমার হাসি মাথায় ওলট পালট করে দিচ্ছে, আমি ভাবতে পারছি না তুমি আমার জন্য সঠিক কিনা। বলে উঠে যেতে লাগে। অঞ্জলি দাঁড়াতে বলে, আরে আমি তো বুঝতে পারলাম না আপনি ফ্লার্টিং করলেন নাকি মজা নিলেন। বরুণ বলে, ওইটা তো আমিও বুঝতেছি না, তো কেননা আপনি আমার রেস্টুরেন্টে আসেন, সময় নিয়ে বিস্তারিত কথা বলি। অঞ্জলি বুঝতে পারে ছেলে ইনডাইরেক্টলি তাকে ইনভাইট করছে। ঠিক আছে, বরুণ চলে যায়। দিদি যে একটা হাসি দেয়, ওই কোটি টাকা দাম হবে বিক্রি করা গেলে। যাক, পরের দিনে অঞ্জলি বরুণের রেস্টুরেন্টে আসে। খুব সুন্দর প্রেজেন্টেশনে চা নাস্তার ব্যবস্থা করা হয়। বরুণ কিচেন ঘুরে দেখায়, কিচেন অনেক পরিষ্কার দেখে অঞ্জলি তারিফ করে। বরুণ বলে সে হাইজিনের ব্যাপারে খুব সতর্ক। এরপর তার একটা পার্টিতে দেখা করে, তারপর কথাবার্তা হয়। মিউজিকের তালের সময় পাঠ করতে করতে দুজনের মাঝে কেমিস্ট্রি শুরু হয়। এখন তাদের মাঝে মনে মনে যে একটা সম্পর্ক চলছে সেটা চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই ফিলিংসটা কিছুদিন পর চোখ মুখ থেকে বাইরে আসে, আর দুজনের মুচকি হাসির মাধ্যমে সিন সোজা বিয়েতে নিয়ে আসে। বরের সাজগোজার কি দেখবেন, বইটা দেখুন তো একটু ভালো লাগবে। হাসি খুশি আর মজা মস্তিতে বিয়েটা হয়ে যায়। বউ হওয়ার পর তো আদরের জার্নি শুরু হয় মেয়েদের। যাক, বিয়ের কয়েকদিন পরে তারা নতুন বাড়িতে পার হয়। তারপর যে মারামারি শুরু হয় আর কি বলবো, যারা নতুন বিয়ে করেছে তারা জানে। যাক, রোমান্স আর রোমান্সে কেটে যায় দিন, দিন থেকে বছর, আর এর মাঝে চলে আসে বাছুর। হসপিটালে এসেছে চেক করতে বেবি কনসেপ্ট হয়েছে কিনা। বরুণ খুব এক্সাইটেড, কারণ তার বাচ্চা মানে তার পরিবার, যে পরিবারের জন্য সে এত বছর ছটফট করেছে, সেই পরিবার পূর্ণ হতে আসছে তার বাচ্চা। অঞ্জলিও খুশি, কারণ তারও তো বাচ্চা পছন্দ। ডক্টর চেক করছে, করতে করতে কিছুক্ষণ পর তার রিয়াকশন শুকনো। সেটা দেখে আবার অঞ্জলির হাসি মুখটাও শুকে যায়। এবার ডক্টর তাদের ঝটকা দেয়, বলে সে বেবি কনসেপ্ট করতে পারবে, কিন্তু বাচ্চাকে 9 মাস ভিতরে রাখতে পারবে না। মেডিকেল একটা প্রবলেমের কথা বলে, যার অর্থ হলো অঞ্জলি কখনো মা হতেই পারবে না ফিজিক্যালি। কথাটা তো দুজনের জন্যই কষ্টকর। বরুণ এখানে কি তার কষ্ট প্রকাশ করবে? অঞ্জলি ভেঙে পড়া দেখে সে তাকে সান্ত্বনা দিতে লাগে। অঞ্জলির জন্য এটা কতটা ব্যথার একটা ব্যাপার সে বুঝতে পারছে। বরুণ জাস্ট পরিবারের জন্যই বিয়ে করেছে, কিন্তু এখন যদি তার কারণে বাচ্চা না হয়, সে কিভাবে তাকে হ্যাপি রাখবে সেসব ভেবে টেনশন করছিল। বাড়ির লোকজন কি বলবে, বাইরের লোকজন কি বলবে। বরুণ সাহস দেয়, যে যাই বলুক না কেন, বাচ্চা হোক বা না হোক, তুমি যেমন ছিলে তেমনই থাকবে। যদি বাড়ির লোক বা অন্য কেউ জিগাই, বলবে সমস্যাটা আমার কারণে বাচ্চাটা হচ্ছে না। ঠিক আছে, দুজনকে সান্ত্বনা দেয়। এর কয়েকদিন পর সিদ্ধু মেন্টালি একটু ভেঙে পড়ে। বাচ্চা হবে না ভাবনাটা তাকে টেনশনে ফেলে দেয়। অঞ্জলি দেখলে তারও খারাপ লাগে। সে তাকে সান্ত্বনা দিয়ে এখন নিজে পাগলামি করছে। সে বসে বসে কাঁদতে লাগে। বরুণ বের হয়ে এসে চেয়ে থাকে। অঞ্জলি চুপ করে। বরুণ জামা খুলতে বলে। অঞ্জলি বলে টুকনি নাই। বরুণ বলে যখন কিছু হবে না তাহলে ওসবের কি দরকার, বলে ঝাঁপিয়ে পড়ে। আর মরা গাছে সবুজ পাতার জন্মে সিন কয়েকদিন সামনে নিয়ে আসে এক মেডিকেল কলেজের সেমিনারে। ক্লাস নিচ্ছিল এক গাইনি ডক্টর। অবভিয়াসলি ব্যাপারটা প্রেগনেন্সিরই হবে। ডক্টর উপস্থিত মহিলাদের স্যারোগেসির ব্যাপারে বোঝাচ্ছে, কতগুলো কেস সফল হয়েছে আর এখন তারা কতটা ভালো আছে এসব বলছে। তো এই যে এতগুলো মহিলা এখানে বসে আছে, এর মাঝে আমরা দেখি অঞ্জলিও রয়েছে। সেমিনার শেষ হলে অঞ্জলি গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলে। তো এবার এন্ট্রি করাই মুভির অন্যতম আরেক ক্যারেক্টার শ্রীনিধি শেট্টি, অর্থাৎ এখানকার নামটা পরে বলছি। অঞ্জলি বলে, তোমাকে আমার খুব পরিচিত লাগে, কেন জানি মনে হয় তুমি আমার খুব কাছের কেউ। আমার ছোট কোনো বোন থাকলে হয়তো তোমার মতোই হতো। আচ্ছা, আমি কি তোমায় একটু হাগ করতে পারি? দিদি বলে, কেন নয়, বলে দুজন কোলাকুলি করে বাইসা দিয়ে অঞ্জলি বের হয়ে আসে। বরুণ তাকে নিতে এসেছে। অঞ্জলি এসে গালে আটা ভরিয়ে দেয়। বরুণ গেট খুলে দেয়। আর এই সব কিছু দেখে এই দিদি খুব অবাক হয়ে চেয়ে থাকে। বরুণ বউকে নিয়ে চলে যায়। ক্যামেরা ডক্টর দিদিকে ফলো করে রাখে। অঞ্জলি আর বরুণকে দেখার পর থেকে তার নীল ঘুম হারাম হয়ে আছে। না জানি কি সমস্যা, সে সবসময় চিন্তা ভাবনার মাঝে থাকে। এর সঙ্গে কিছুদিন পার করে সিন বরুণের রেস্টুরেন্টে নিয়ে আসে। দুই বন্ধু বসে গল্প করছিল। অঞ্জলি এসে বলে তার কাছে নিউজ আছে। কি? অঞ্জলি বলে, গত কয়েক মাস হলে আমি একটা হসপিটালে যাচ্ছি, যেখানে এক ডক্টর রয়েছে। বরুণ বলে ওঠে, ডক্টর রাঘা কুমার। নাম শুনে আইভি চমকে ওঠে। আপনাদের মনে আছে নামটা? মনে থাকলে ভালো, যাদের মনে আছে তারা তো বুঝতেই পেরেছে। বরুণ বলে, আইভিএফ স্পেশালিস্ট, যে বাচ্চা না হওয়া মহিলাদের স্যারোগেসির ব্যাপারে বোঝায়, সেই তো নাকি? অঞ্জলি বলে, তুমি কি করে জানলে? বরুণ বলে, আমার বউ কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, খবর রাখবো না? আচ্ছা, এখন খবর কি সেটা বলো। অঞ্জলি বলে, আমি তো বারবার ব্লাড টেস্ট এটা সেটা করাচ্ছিলাম। স্যারোগেসির মাধ্যমে বাচ্চা কি করে হয় জানেন তো নাকি? না জানলে একটু গুলুগুলু করে নিন, খুব সহজ। অঞ্জলি বলছে, আমাদের বেবির জন্য মেয়ে খুঁজতে খুঁজতে কাউকে পাচ্ছিলাম না, ম্যাচ মতো বা পারফেক্ট কাউকে পাচ্ছিলাম না। পরে সেই ডক্টর, মেয়েটা অনেক ভালো, আমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক হয়েছে, ও রাজি হয়েছে।
মানে ডক্টর রাঘা কুমার তাদের বাচ্চা তার পেটে রেখে ডেলিভারি দিয়ে তাদের দিয়ে দিবে। আমি দেখতে চাই তোমার কাছে কি ওই মেয়ের কোনো ফটো আছে। অঞ্জলি প্রোফাইল বের করে দেখায়। আবির রিয়াকশন কেন চমকে যাওয়া আর বরুণ কি করে ডক্টরকে জানলো, এর উত্তর হলো মুভি শুরুতে বরুণ যে ছবিগুলো পড়া ছিল আগুনে, আমি যে বললাম সে চাকা খেয়েছে, ওই সেই মেয়ে তার এক্স জিএফ এই রাঘা কুমার। এই জন্য বরুণকে দেখে তখন দিদি অমন শেয়ার ছিল। এবার বুঝেছেন? বরুণ বলে ঠিক আছে তুমি বাসায় যাও, আমি একটু ভেবে তোমায় জানাচ্ছি কি করব। বলে সে উঠে যায়। আভি পিছিয়ে পিছিয়ে এসে বলে ভাই কি করছিস, এখানে ভাবার কি আছে? অন্য যে কোনো মেয়ে চলবে, রাঘা চলবে না। অঞ্জলি যদি জানে ও তোর এক্স কি হবে বুঝতে পারছিস? বরুণ বলে ঠিক আছে বুঝতে পারছি, তুই এখন যা, আমায় একটু একা থাকতে দে। বলে বের হয়ে যায়। আর সিন পেছনে এনে বরুণ আর রাঘার হাডুডু খেল দিয়ে তাদের পুরনো প্রেম কাহিনী দেখায়। তো যখন বরুণ কলেজে পড়তো তখন রাঘার সঙ্গে তার সম্পর্ক হয়। বরুণ সেই শুরু থেকেই সিরিয়াস, কিন্তু রাঘা বিয়ে বা সম্পর্কের গভীরে যেত না। বরুণ রাঘার বাড়িতেই আসতো প্রায়। রাঘার বাবা আবার বরুণের প্রফেসর। একটা গানের মাধ্যমে তাদের শেষ সময়কার রোমান্স দেখায়, তারা কিভাবে মধুর সময় কাটিয়েছে। বরুণ ভালো স্টুডেন্ট ছিল, কলেজের পক্ষ থেকে প্যারিসের স্কলারশিপ পেয়েছে, অথচ তার যাওয়ার কোনো প্রস্তুতি নেই। সে ব্যাপারে রাঘার বাবা বলছিল যে তুমি কি যেতে চাও না, নাকি যে কারণে যেতে চাইছো না ভালো করে বুঝে শুনে দেখো সেটা কি তোমার প্যারিস না যাওয়ার যথেষ্ট কারণ কিনা। আমি তখন থেকে বরুণের ফ্রেন্ড ছিল, সে বলে তুই রাঘার জন্য যাচ্ছিস না তাই না? কে শোনে কার কথা? রাঘার কথা এলে বরুণ পাগল হয়ে যায়, সে ছাড়া সে কিছুই বোঝে না। মাস্তির মাঝে সময় পার হচ্ছিল, বরুণ সুযোগ পেলে রাঘাকে বিয়ে, বাচ্চা, পরিবারের কথা বলে, কিন্তু রাঘা ওসব কথা উঠাতেই দেয় না। বরুণও ছাড়ে না। রাঘা আমি তোমায় আমার বাচ্চার মাটা বানিয়ে ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে দেখা যাবে বলে সেও হেসে হেসে উড়িয়ে দেয়। সিন বর্তমানে আসে। বরুণ উপরওয়ালাকে দোষ দিচ্ছে, কি নতুন করে ঝামেলা লাগাতে রেডি হচ্ছ না? ঠিক আছে আমিও দেখছি বলে সে সরাসরি হসপিটালে আসে রাঘার সঙ্গে দেখা করতে, যে সে সময় বাচ্চাদের ওয়ার্ডের বাইরে থেকে বাচ্চাদের দেখছিল। বরুণ এসে খাড়ায়, দুজন একটু চেয়ে থাকে দুজনের দিকে, তারপর সাইডে আসে। বরুণ জিগাই এসব কি? রাঘা বলে আমি তোমার সঙ্গে যে অন্যায় করেছি তার কষ্ট কমানোর একটু প্রচেষ্টা করছি, অঞ্জলি অনেক খুশি হবে। বরুণ বলে তোমাকে আমাদের খুশি নিয়ে চিন্তা করতে হবে না। রাঘা বলে বরুণ এভাবে কথা বলছো কেন? তুমি জানো অঞ্জলি জাস্ট মা হওয়ার জন্য কত চেষ্টা করছে? ও যতটা নিজের কথা ভাবছে তার থেকে বেশি তোমাকে নিয়ে ভাবছে। তোমার যদি দোষ থাকতো ও চিন্তা করতো না, কিন্তু তার দোষে তুমি বাবা হতে পারছো না, এর জন্য ও ঠিক মতো ঘুমাতেও পারছে না। আমি দেখেছি ওর কান্না। বরুণ খোঁড়া দিয়ে বলে আমাদের কি দরকার না দরকার তোমাকে বলতে হবে না, তুমি ওর পিছে পড়েছো, আসল উদ্দেশ্য কি সেটা বলো। রাঘা একটু চোখ বড় করে বলে আসল উদ্দেশ্য তুমি বুঝতে পারছো না কি? তুমি জানো না কি? তুমি আর আমি। বরুণ বলে খুব ভালো করে শুনে নাও, এখানে না আমি না তুমি, না তুমি আমার কেউ ছিলে আর না আমি এখন তোমার কেউ আছে, ঠিক আছে? আমাদের নিয়ে তোমায় ভাবতে হবে না বলে চলে যাই। আর সিন আবার পেছনে আনে। 14 ফেব্রুয়ারির দিন বরুণ রাঘার সঙ্গেই ছিল। সেদিন রাঘা বলছিল তার কিছু বান্ধবীরা আসবে, সে তাদের সামনে যেন নর্মাল বন্ধুর মতো আচরণ করে, কারণ সে তাদের ব্যাপারে কিছু জানাতে চায় না। ব্যাপারটাই তো একটু অবাক করার। বরুণ জিগাই কেন, জানলে কি সমস্যা? রাঘা এটা সেটা বুঝিয়ে সেদিন তার বন্ধুদের সঙ্গে কাটায়। আবি সেদিনও সাবধান করে দেয় ভাই এখান থেকে কেটে পড়তে হবে। বরুণ শোনে না। এর কয়েকদিন পর মুভি দেখতে যাওয়ার কথা, বরুণ টিকিট নিয়ে হাজির, সে না করে দেয়, কারণ তার একটা ফ্যামিলি ফ্রেন্ড মানে তার বাবা তার বিয়ের জন্য একটা ছেলেকে পিছিয়ে লাগিয়ে দিয়েছে, তার সঙ্গে ডিনারে যাবে, তা না হলে তার বাবা ছাড়ছে না। ছেলের সঙ্গে দেখা করে তার বাবাকে সে বলে দিবে যে সে বিয়েতে ইন্টারেস্টেড না। বরুণের মুখটা আগেই শুকিয়ে গেছে। সে ছেলের ব্যাপারে জিজ্ঞেস না করে বলে বিয়েতে ইন্টারেস্টেড না মানে তাকে বিয়ে করবে না নাকি কখনো বিয়েই করবে না? রাঘা বলে তার বিয়েতে ইন্টারেস্ট নেই, সে বিয়ে শাদী করতে চায় না। বরুণ বলে রাঘা আমি বিয়ে করতে চাই, আমার ফ্যামিলি চাই, তুমি তো জানো এটা। রাঘা বলে তো ঠিক আছে তুমি বিয়ে করো, আমার সমস্যা নাই তো, তুমি চাইলে আমরা বন্ধু হয়ে থাকবো, তোমার বাচ্চার সঙ্গে আমি খেলাধুলা করবো, সমস্যা কি? বরুণের মাথা তো ঘুরছেই। সঙ্গে আবি বলে রাঘা কি বলছো তুমি, এইসব কি? আর একটু ক্লিয়ার করতো। রাঘার ফোন আসে, সে বাই সাই বলে সেখান থেকে তড়িঘড়ি করে কেটে পড়ে। মানে বরুণের ফিলিংস, তার ভালোবাসার পরিমাণ সে বুঝতেই চাইছে না। সিন বর্তমানে আসে। বরুণ বাড়িতে ফিরে অঞ্জলিকে বলে তার কোনো সমস্যা নেই, সে রাজি সারোগেসির জন্য। অঞ্জলি খুব খুশি। পরদিন হসপিটালে এসেই অঞ্জলি রাঘাকে বলে সব ঠিকঠাক, কিন্তু এখন একটা শর্ত আছে, সেটা হলো তাকে তাদের বাড়িতে গিয়ে থাকতে হবে। রাঘা রাজি হচ্ছিল না বলে অঞ্জলি বুঝাই তুমি এই 9 মাস আমাদের বাড়িতে থাকবে, তোমার দেখাশোনা খাবার দাবার সব আমি নিজের হাতে করতে চাই, তোমার যেন কোনো প্রবলেম না হয়। রাঘা বলে ওসব তো ঠিক আছে, কিন্তু বরুণ। অঞ্জলি বলে আরে তার তো কোনো সমস্যা নেই, ইনফ্যাক্ট এই আইডিয়াটা তারই। বরুণ সেখানেই ছিল, দুজনের চোকাচোকি হচ্ছে। বরুণের রিয়াকশনে রাখা বুঝতে পারছে নিশ্চয়ই এই শালার মাথায় কোনো কিছু চলছে, এই জন্য সে তাকে বাসায় নিয়ে যাচ্ছে। সিন আবার পেছনে আনে। সেদিন মুভি না দেখে বরুণ রাঘাকে ফলো করে, দেখে সে তার সো কল্ড বন্ধুর সঙ্গে ডিনার করছিল, খুব নর্মালি রয়েছে। বরুণের খারাপ তো লাগে, বাট সামনে যায় না। আবি আবারও বরুণকে স্পষ্ট করে যে ভাই এই মেয়ের মাঝে ঝামেলা আছে, দূরে থাক,
বরুণ কথা না শুনে সেই রাতেই রাগাকে আস্থানায় ডেকে নিয়ে যায়। মানে তারা সবসময় যে জায়গায় দেখা করতো আর কি, বোঝানোর চেষ্টা করে যে তারা বিয়ে করুক, সংসার করুক, কিন্তু রাগার একটাই কথা, সে কোনো সম্পর্কে জড়াতে চায় না। একসময় রাগা চলে যেতে লাগে, বরুণ তার পথ আটকে কিছু কথা বলে যাতে রাগার ভিতরে গুড়াকির কামড় দেয়। সে ছেলেকে অন্দরমহলে নিয়ে যায়। শুরু হয় পাম্প বসানোর কাজ, এদিকে শুরু হয় সারোগেসির প্রসেস, ওদিকে শুরু হয় মাটি খোঁড়াখুড়ি। ক্যামেরা একবার এদিকের প্রসেস দেখায়, একবার ওদিকের কাজবাজ দেখায়। দুইটা ফলো করতে করতে এদিকের কাজ শেষ হয়। রাগা বের হয়ে ইশারা করে সব কাজ পারফেক্টলি হয়েছে, কোনো ঝামেলা নেই। আঞ্জলি গিয়ে তাকে জড়িয়ে ধরে, যাক বাবা ভালো হলো। বরুণ আর কি করবে, চেয়ে আছে। ওদিকে খেলার ফলাফল কি হয়েছিল সেটা দেখবেন না। লুডো খেলে ভাই ঘুমিয়ে পড়েছিল। পরে জাগনা পেয়ে রাগাকে আর পায় না বলে বারবার কল করাতে রাগার একটা মেসেজ আসে, যেখানে সে বলে, বারবার কল করছো কেন? আমি বলেছি না আমি কোনো সম্পর্কে জড়াবো না। মানে সে রাতের বেলা যদি জোর করে যেতে চাইতো, বরুণ তো তাকে ছাড়তো না। তাই লুডো খেলার বাহানায় ছেলের মাথা শান্ত করে দিয়ে সে পালিয়েছে। এখন মেসেজ করে বলল তাদের সামনে যাওয়া সম্ভব না, মানে ব্রেকআপ। সেই সারা রাত বরুণ সেখানে বসে কান্না করে, কারণ সে তাকে বোঝাতেই পারলো না তাকে কতটা ভালোবাসে। পরে আভি এসে তাকে সেখান থেকে নিয়ে যায়, আর সিন বর্তমানে আসে। পরের দিন আঞ্জলি রাগাকে তাদের বাড়িতে নিয়ে আসে। আভি আর বরুণ বাড়িতেই ছিল। রাগার আশা দেখে বরুণের মনে পড়ে সে তাকে বলেছিল তার সন্তানের মা না বানিয়ে তাকে ছাড়বে না। আজ তো সেই কথাটা সত্যিই হলো। আঞ্জলি রাগাকে পরিচয় করিয়ে দেয় আভির সঙ্গে। সে তো চেনে, বাট ভ্রান্ত করতে হবে না চেনার। বরুণ রাগাকে জ্বালাতে আঞ্জলির শাড়ি পরা নিয়ে খুব তারিফ করে। হয়েছে থাক বলে আঞ্জলি রাগাকে ভিতরে নিয়ে যায়। আভি বরুণকে বলে, ভাই কি করছিস? মানুষ যত পারে মহিলাদের ঝামেলা নিতে চায় না, তুই তো নিজের হাতে ঝামেলা বাড়িতে ডেকে এনেছিস। কি হবে তোর ভেবেছিস যদি কখনো দুজনের পাল্লায় পড়িস? বরুণের ভাবনা এমন যেন এসব হ্যান্ডেল করা তার কাছে কোনো ব্যাপার না। দেখা যাক সামনে কি হয়। মুভির ইন্টারভেল পয়েন্ট। ইন্টারভেল পর সিন এই বাড়িতেই শুরু হয়। আভি বাড়ির ভিতরে বিড়ি খাচ্ছিল বলে বরুণ এসে রেগে যায়। জানিস না ভিতরে প্রেগনেন্ট মহিলা আছে, বাচ্চার সমস্যা হবে না, চল বাইরে যা। কাজের মহিলাদের কাজের প্রতি আরো মনোযোগ দিতে বলে। প্রয়োজনে সবার স্যালারি বাড়ানো হবে, বাচ্চার যেন কোনো সমস্যা না হয়, কাজ ভালো করে করতে হবে। বাচ্চার এখন থেকে এমন কেয়ার দেখে আঞ্জলি বেশ খুশি। রাগার যত কসমেটিক্স ছিল সব নাকি কেমিক্যালওয়ালা, তাই সব ফেলে দিয়ে হার্বাল কসমেটিক্স এনে দেয় বরুণ। রুটিন মতো ডক্টরের কাছে নিয়ে যায়, তারা কথাবার্তা বলে, তার সঙ্গে আড্ডা দেয়। এভাবেই সব ঠিকঠাক চলছে। একদিন বরুণ টিভি দেখছিল, রাগা এসে পাশে বসে। কি দেখছো? বরুণ বলে, কি দেখবো, টিভি দেখতেছি। দেখতেছো না? রাগা বলে, তুমি কি এখন আমার উপর রেগে আছো? একটু ভালো করে কথা বলো। বরুণ বলে, ঢং করতে হবে না, আমি তোমার উপর কেন রেগে থাকবো? রাগা বলে, আমি তো জানি আমি কি করেছি, এই জন্য হয়তো। বরুণ বলে, তাহলে তো হলোই, তুমি যদি বুঝতে পারো তুমি কি করেছো আমার সঙ্গে, এটাই তো সব থেকে বড় কথা। আঞ্জলি আসে, কি হচ্ছে? বরুণ কেটে দেয়, পুরোনো সিরিয়ালের কথা, বসো বসো। এরপর ক্যামেরা তাদের ফলো করে আরো কিছু অ্যাক্টিভিটিস দেখায়, তারা কিভাবে সময়টা কাটায়, আঞ্জলি কিভাবে সময় দিচ্ছে। এভাবে ক্যামেরা তাদের ফলো করে রাখে। এর সঙ্গে পার হয়ে যায় 3 মাস। 3 মাস পর যখন হসপিটালে নেওয়া হয় চেকিং এর জন্য, প্রথমবার বাচ্চার হার্টবিট শোনা যায়। যেটা শুনতে পেয়ে আঞ্জলি আর বরুণের যেন খুশির সীমা নেই। তারা খুব অবাক হয়। সেই সাউন্ডটা আবার বরুণ ফোনেও নিয়ে নেয়। বাসায় এসে আবিকে শোনায়, আবে বাচ্চার হার্টবিট শুনেছিস কখনো? দেখ দেখ। আঞ্জলি তার বাবা মাকে খবরটা দিতে রুমে যাচ্ছে, বরুণ পেছন থেকে ডেকে বলে, আঞ্জলি খারাও, তোমাকে কিছু বলার আছে রাগার ব্যাপারে। ব্যাস শুনে রাগা আর আবি হা, না জানি এই পাগল কি করে বসে, আর যেই ভাবনা সেই কাজ। আঞ্জলিকে সামনে বসিয়ে নিয়ে বরুণ বলে, রাগা আমার এক্স ছিল। আঞ্জলি হা, কি? বরুণ বলে, আমি নাসিক কলেজে ছিলাম তখন আমাদের হোয়াট? রাগা কি বলছো? বরুণ বলে, আঞ্জলি আমি বলছি না এসব সত্যি। আঞ্জলি খুব অবাক, তো তুমি আমাকে আগে কেন বলনি? বরুণ বলে, যদি বলতাম তুমি কখনো রাজি হতে না ওর পেটে বাচ্চা রাখতে। বাহ, তো তোমার কোনো সমস্যা নাই। বরুণ বলে, তুমি ওকে চয়েস করে এনেছো, পরে আমি জানতে পেরে ভাবলাম সেই এই কাজের জন্য পারফেক্ট। আচ্ছা তাই? কেন? বরুণ বলে, কারণ অন্য কেউ টাকা পয়সার জন্য করবে, আর সে এই কাজটা আমার জন্য করবে ভালোবাসা থেকে। রাগা, তোমার ট্যাবলেটের সময় হয়েছে, তুমি যাও। আঞ্জলি থামায়, নো 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 নো, কেউ কোথাও যাবে না, তুমি এখানেই থাকো। তো কতটা সিরিয়াস ছিল তোমাদের রিলেশনশিপ? বরুণ বলে, তেমন কিছু না, বাস টাইম পাস। টাইম পাস? এখনো ফিলিংস আছে তোমাদের? বরুণ বলে, আমার তো নেই, ওটা জানি না, আমি তো মুভ অন করেছি, বাকি ওর ব্যাপার তো ওই জানে। আঞ্জলি আবিকে জিগায়, আবি? ছেলে ভয় পেয়ে যায়। হ্যাঁ আঞ্জলি। বরুণ থামায়, আরে ওকে কেন ভয় দেখাচ্ছ, ও সবকিছু জানে। আঞ্জলি বলে, ও তাহলে তোমরা 3 জন মিলে আমার পিঠ পিছে এসব করছিলে আর আমাকে বললে না, তো এখন কেন আমায় বলছো এসব? বরুণ বলে, বাচ্চা কনফার্ম হয়েছে, যদি না হয়তো ও আমাদের জীবন থেকে চলে যেত, তোমাকে আমার কিছু বলা লাগতো না, ওর কোনো লেনাদেনে থাকতো না, তাই। আঞ্জলি বলে, না না তা না, এখন বলছো কারণ 3 মাস তো হয়েই গেছে, আমি কিছু করতে পারবো না, বলতে পারবো না, তাই তুমি এত বড় একটা মিথ্যে আমায় বলতে পারলে? বরুণ বলে, আমি মিথ্যে বলিনি, জাস্ট সত্যটা লুকিয়েছি। আচ্ছা ছাড়ো, আমার মনে হয় তোমার একটু টাইম দরকার, একটু স্পেস দরকার এগুলো বুঝতে। আঞ্জলি হাসে, ঠিকই বলেছ, টাইম দরকার, স্পেস না,
ঠিক আছে বলে উঠে যাবে। বরুণ নিষেধ করে, এমন মুডে ড্রাইভ করো না, আমি তোমায় ছেড়ে দিবে। অঞ্জলি রেগে যায়, আমার কাউকে লাগবে না। যেই রাগা বলে অঞ্জলির হাতে কাঁচের একটা পানির বোতল ছিল, চটকা মারে, এখন তোমার মুখে কথা ফুটেছে? আমি তো ভেবেছি তুমি কথা বলতেই পারো না। বরুণ কাঁচের টুকরোগুলো পরিষ্কার করে অঞ্জলিকে ধরে। এসব কি ধরনের ব্যবহার? সে প্রেগনেন্ট, তুমি জানো না? অঞ্জলি বলে, ও তো এখন আমার তোমার থেকে শুনতে হবে ব্যবহার কেমন হতে হবে? বরুণ বলে, তো শোনো, আমার অঞ্জলি এমন না, আমি হাজারটা ভুল করলেও সে করবে না। তুমি যেমন তেমনই থাকো, পরিবর্তন হয় না, নয়তো আমি কিন্তু ভালোবাসা বন্ধ করে দেবো। শোনো সবাই, বাচ্চা না আসা অব্দি আমরা সবাই ম্যানেজ করে চলবো, থাকতে হবে, উপায় নেই কোনো। এর মাঝে আমরা আমাদের সমস্যা না টেনে আনি। রাগার হাত ধরে বলে, ধন্যবাদ তোমাকে, আমি আর আমার ওয়াইফ সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। শালা এমনি রেগে আছে, উপর থেকে তার সামনে হাত ধরছে, কেমনটা লাগবে বলুন? সে তো রাগারাগি করে ম্যানেজ করে সেখান থেকে চলে যায়। অঞ্জলিও রাগ করে বের হয়ে যায়। আবি এসে বরুণকে বলে, বাহ, কি সহজে উল্টো পাট নিয়ে কেটে পড়লি। অঞ্জলি আমাকে কিভাবে দেখছিল তুই বুঝতে পারছিলি? শালা দিব একটা, মাঝে মাঝে কি যে সব করিস না। অনেক হয়েছে, আমি গেলাম, তুই যা আগে এখন রাগাকে সামলা। বরুণ রাগার কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। ওদিকে অঞ্জলি অফিসে বসে বসে কান্না করছে, কারণ সে এমন কিছু এক্সপেক্ট করেনি। পরের দিনে অঞ্জলি বরুণকে একটা জায়গায় ডাকে। কি ব্যাপার, এখানে ডাকলে? অঞ্জলি বরুণের হাত ধরে সামনের দিকে হাঁটে আর বলে, তোমায় আমার ভালো লাগার অন্যতম কারণ কি জানো? তুমি সোজা ভাবে কথা বলো, কোনো ব্যাপারে পেঁচাপেচি করো না। তো এখন আমি তোমায় যা বলতে চলেছি আশা করছি তুমি বুঝবে। তোমার দৃষ্টিতে তুমি তো সত্যটা বলেছো, তুমি অনেস্ট, কিন্তু আমার দৃষ্টিতে আমি যাকে বিয়ে করেছি সে এক প্রকার আমাকে ধোকায় দিয়েছে। কি বলো? বরুণ কি বলবে? আচ্ছা সামনে বলো তো, ধোকা দেওয়ার সঙ্গে থাকা কি সঠিক হবে? বরুণ বলে, অঞ্জলি পয়েন্টে আসো। আসছি বলে একটু শ্বাস নিয়ে বলে, আমার ডিভোর্স চাই। ক্যামেরা চক্কর দিয়ে বরুণের ফেসের সামনে নিয়ে আসে। মানে সে তো আন্দাজও করতে পারেনি অঞ্জলি এমন ডিসিশন নিতে পারে। খুব অবাক হয় বরুণ। অঞ্জলি একটা পেপার বের করে দেয়। বরুণ নিয়ে বলে, একেবারে ডিসিশন নিয়ে ফেলেছো নাকি কথা বলার কোনো অপশন আছে? অঞ্জলি ইশারা করে দেখতে। বরুণ দেখে, মনে হয় সাইন করেছে। আচ্ছা তাহলে এই ব্যাপার। তো ওখানে যেহেতু রাখা রয়েছে, আমি কি মাল সামান নিয়ে পুরনো বাড়িতে চলে যাব? অঞ্জলি বলে, না, আমরা কেউ কোথাও যাব না, না তুমি বাসা ছাড়বে আর না আমি বাবার বাড়ি গিয়ে তোমার জন্য কান্না করবো। বেবির ডেলিভারি হওয়া অব্দি আমরা সবাই ওখানেই থাকবো, তারপর বাচ্চা হলে আমি ওকে নিয়ে চলে যাব, কারণ বাচ্চা যতটা তোমার ততটা আমারও। পরে আইনি প্রসেস দেখা যাবে কোর্ট কাকে দেয়। বরুণ সহ্য করতে পারছিল না, ডেকে ওঠে, অঞ্জলিও বলে, বরুণ প্লিজ কিছু বলো না, এখন আমার ভিতরে যা হচ্ছে তা আমি শুধু বুঝতে পারছি। এটা কতটা সঠিক কতটা যুক্তিসঙ্গত জানি না, শুধু জানি আমি নিতে পারছি না। আর কি যেন বলেছিলে, যদি পাল্টে যাই ভালোবাসা ছেড়ে দিবে? তো বলো দেখি, এখনো কি ভালোবাসো? বলে একটা পাপ্পা দিয়ে অঞ্জলি সেখান থেকে চলে যায়। বরুণ জাস্ট চেয়ে থাকে, আর কি করবে? সে তো ভাবতে পারেনি সিচুয়েশনটা এমন হবে। সেদিনের পর থেকে অঞ্জলি রোজ সোফায় গিয়ে ঘুমায় আলাদা করে। কয়েকদিন পর রাখার নজরে পড়লে বরুণ কেটে দেয় যে ভিতরের এসি কাজ করছে না, তাই বাইরে এসে শুচ্ছে। সপ্তাহ ঘুরে ছুটির দিন আসে। বরুণ খাবার রেডি করে রেখেছে অঞ্জলিকে ইমপ্রেস করতে, ডিনার করাবে। রাগা আসে, আরে বাহ সব রেডি, দাও আমার খুব ক্ষুধা লেগেছে। বরুণ নিশ্চিত করে যে আমি অঞ্জলির জন্য রেডি করেছি, ও আসছে, আজ তো ছুটির দিন, তুমি একটু পরে খাও, ও খেয়ে যাক। এর মাঝে অঞ্জলি আসে, আরে বাহ মনে হচ্ছে খুব রোমান্টিক মুডে আছো, চালিয়ে যাও বলে সে তার রুমে চলে যায়। মানে বরুণ তার জন্য এসব রেডি করেছে আর সে মনে করেছে যে রাখার জন্য সে করেছে, ভেবে চলে গেল। সে তো চলে গেল, খাবে না। বরুণ এখন রাখাকে বলে খেতে, এখন এও আর খাবে না, রাগ করে এও রুমে চলে যায়। একেই বলে ফেসে যাওয়া। বরুণ খাবার নিয়ে অঞ্জলির রুমে দিয়ে আসে, আবার রাখা রুমে নিয়ে যায়। রাখা বলে খাইয়ে দাও। বরুণ দেয় না, তোমার হাত পা তো ঠিকই আছে, খেয়ে নাও। সকাল সকাল অঞ্জলির জন্য কফি নিয়ে রেডি থাকে, কিন্তু সে পাত্তা দেয় না। তো দুইজনের তোষার মধ্যে করতে করতে মাঝে কিছুদিন পার হয়। রাখার পুরোনো কাপড় ফিট হচ্ছিল না বলে বরুণ অঞ্জলির কাপড় এনে দেয়। সেটা নিয়ে আবার দুজন তাকে ধরে। অঞ্জলি বলে, তার মানে কি আমি মোটা হয়ে গেছি? রাখা বলে, তো কি আমি মোটা? দুই মেয়ের চক্করে ছেলে 12টা বেঁচে যাচ্ছে। আবির কাছে কষ্টের কথা বলতে গেলে সে কি ছাড়বে? সে তো নিষেধ করেছিল। আবি বুঝাই বরুণের এখনো রাখার প্রতি ফিলিংস, বা হয়তো সে তাকে ভালোবাসে একটু হলেও, কিন্তু বরুণের কথা সে তাকে ভালোবাসে না, সে জাস্ট বদলা নিতে তাকে বাসায় আনতে রাজি হয়েছে। আবি বলে, যার প্রতি ভালোবাসা থাকে না তার উপর বদলা নেওয়ার ইচ্ছাও থাকে না, তো এখন ছেলের কথা তাকে একটু ফিল করে, বাট অঞ্জলিকে কম ভালোবাসে না। যেহেতু সে প্রথম ভালোবাসা ছিল তাই একটা সেন্টিমেন্ট কাজ করছে। এর মানে এই নয় যে সে অঞ্জলিকে ধোকা দিবে বা তাকে ছেড়ে দিবে। বরুণের যুক্তি এটা। আবি আর কি বলবে? রাগা খাচ্ছিল, অঞ্জলি বরুণকে বলে, ওই একটু আগেই খেলো, আবার যে খাচ্ছে সমস্যা হবে না? বরুণ বলে, খেতে দাও, এখনো দুজনের জন্য খাচ্ছে, আর তাছাড়া দুজনকে ম্যানেজ করা কতটা কষ্টের আমার থেকে ভালো আর কে বুঝবে, বলে চলে যায়। অঞ্জলি মুচকি একটু হাসি দেয়, তার মানে কি অভিমান একটু কমেছে? যাক, সময় চলে যায় এভাবেই। রাগা দুজনকে পাশে ডেকে নিয়ে বলে, বাবু নাকি মুভ করছে, সেটা ফিল করার জন্য অঞ্জলি আগে পেটে হাত রাখে। সে বুঝতে পারে তার খুব ভালো লাগে। বরুণও দেখবে, রাগা হাত রাখতে বলে, একটু রেখে বরুণ বলে, কই আমি তো কিছু বুঝতে পারছি না। অঞ্জলি চট করে বলে ওঠে, আমি একটা কিক মারবো, তাহলে বুঝতে পারবে। কঠিন। একটু পর সেও বুঝতে পারে ব্যাপারটা বরুণের এতটা ভালো লাগে যে সে এক্সাইটেড হয়ে রাগাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দেয়। এটা দেখে অঞ্জলি উঠে যেতে লাগে। বরুণ থামায়, আরে কি করছো? এই মুহূর্তের মজা না। রাতে রাগা তার টাইপারটা বের করে না রে, তখন আমাদের পুরনো একটা ঝলক দেখায় যে সে আগে থেকেই রাইটিং করতো, মানে রাগার ইচ্ছে একটা লাভ স্টোরির বুক লেখার আর কি।
পরের দিন তাদের পুরনো ছবিগুলো দেখছিল। বরুণ আসে। কি করছো? ছবি দেখে রাখা বলে, তোমার মনে আছে এই ছবি আমরা কবে উঠিয়েছিলাম? যখন তোমার প্রথম কিস করেছিলাম। কথা বলতে বলতে এক দুই কথায় বরুণ রাখার হাতে হাত রেখে আলতো করে কাঁধে মাথা রেখে দুজনের মতো হারিয়ে যায়। তারপর সামনাসামনি মুখটা করে, না জানি দুজনের ভিতরে কি চলছে। বরুণ বলে ওঠে, অঞ্জলি বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, ভিতরে এসো। মানে অঞ্জলি বাইরে থেকে এদের দেখছিল এরা কি করে। অঞ্জলি ভিতরে আসে। রাখা তো বুঝতে পারেনি অঞ্জলি বাইরে দাঁড়িয়ে আছে। বরুণ এখনো রাখার হাতটা অমনে ধরে রেখেছে। অঞ্জলি দেখে যাচ্ছে কর্মকাণ্ড। রাখা হাত সরিয়ে নেয়। বরুণ যুক্তি দেখাতে লাগে, আরে কি সমস্যা, তুমি হাত সরিয়ে নিচ্ছ কেন? সমস্যা কি এতে? তোমার প্রতি আমার দুর্বলতা থাকতে পারে, তুমি তো শুধু আমার এক্সি নও, আমরা বন্ধুও ছিলাম না, এতে অবাক হওয়ার কি আছে? ও ওয়েট, অঞ্জলিকে বলে, তুমি আবার কিছু মনে করছো না তো যে আমাদের মাঝে কি চলছে? তোমার সামনে এক পেছনে আর এক, আমি কিন্তু তেমন না। তুমি যদি ভুলভাল কিছু ভেবে থাকো সমস্যা তোমার চিন্তার ভুল। আমি ক্লিয়ার, আমার মনে কিছু নেই। সবকিছু অঞ্জলি যা শুনছে। বরং নিজেকে বাঁচিয়ে উল্টো তাদেরকে দোষারোপ করে যে তাদের চিন্তা ভাবনা নাকি ভালো না, তার মন পরিষ্কার, এদের মন নাকি পরিষ্কার না। এই জায়গা এখানে এসে আমার মতামতটা পাল্টে যায়। মানে এটা কোনো কথা? সে বউয়ের সামনে অন্য একটা মেয়ের হাত ধরে এভাবে ফিল নিবে আর বউ অভিমান করতে পারবে না, সে ব্যাপারে ভুল বোঝা যাবে না? এটা কেমন লজিক হলো ভাই? তোমার মনে কিছু নাই, কিন্তু মেয়ে মানুষের পাওয়ার আলাদা। মনের মাঝে আসতে জাস্ট ন্যানো সেকেন্ড লাগবে। আর কিসের মনের মাঝে ছিল না? যদি বরুণ বুঝতে না পারতো যে বাইরে অঞ্জলি দাঁড়িয়ে আছে, তাহলে তো এতক্ষণে দুজনের থুতু লেনদেন করা হতো। আপনারা কি বলেন? আমাদের কিছু বলাতে কি যায় আসে? তো আজ যে ব্যাপারটা হলো, এটা নিয়ে অঞ্জলির খারাপ লাগাটা বেশি কাজ করে। সে অনেকটা আপসেট হয়ে যায়, একা একা সময় কাটায়, কাঁদে, পুরনো কথাগুলো মনে পড়ে। কারণ সে তো বরুণের এই রূপ দেখে তাকে পছন্দ করেনি, তাকে তো সে ভিন্নভাবে দেখেছিল, এই জন্য তো তাকে পছন্দ করেছিল। শেষে সহ্য করতে না পেরে মনকে হালকা করতে অঞ্জলি তার বাবার বাড়ি চলে আসে। কিন্তু সমস্যা এখানেও, দেখে তার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই সেজে গুজে তার অপেক্ষাতেই ছিল। সবার মাঝে রাঘাও রয়েছে, আর এসব কিছুর আয়োজন করেছে বরুণ। অঞ্জলি সবার সামনে খুশির ভান তো করে, কিন্তু বরুণের উপর রাগও করে। তুমি আমাকে এখানেও শান্তিতে থাকতে দিবে না? খারাপ, দেখাচ্ছি মজা। বাচ্চা হলে গোদ ভরাইয়ের যে রসম হয় তার আয়োজন করা হবে, তাই আত্মীয় স্বজন সবাই এসেছে। কিছুক্ষণ পর অঞ্জলির দাদি আসে। বরুণ তার কাছে যায়, ভালো মন্দ জিগাই। একটু পর দাদি বলে, তো ডক্টর কি বলেছে তোর অবস্থার ব্যাপারে? বরুণ অবাক, আমার ব্যাপারে? আমার কি হয়েছে দাদি? দাদি বলে, আর কি, তোর যে ব্যাটারি ডাউন সেটার ব্যাপারে। বরুণ বুঝতে পারে সে কি মিন করছে, সেখান থেকে কেটে পড়ে। মাঝে যে লোক তাকে দেখতে পায় সবাই তাকে সমবেদনা জানাতে লাগে, আফসোস করতে লাগে। বরুণ বুঝতে পারছে না কি হচ্ছে তার সঙ্গে। অঞ্জলির কাছে আসে, কি ব্যাপার, তোমার বাড়ির সবাই আমাকে এমন করছে কেন? অঞ্জলি বলে, কেন তোমার মনে নেই? তুমি না হসপিটালে বলেছিলে আমার পরিবার যদি সমস্যার কথা জানতে চায় যে বাচ্চা কার জন্য হচ্ছে না, তাহলে যেন আমি তোমার কথা বলি, সেটাই বলেছি। আচ্ছা, এই কাহিনী। অঞ্জলি মজা নিয়ে চলে যায়। দাদি আবার সে বরুণের হাতে একটা বোতল লুকিয়ে দেয়। রাখ রাখ রাখ। দাদি, এটা কি? দাদি বলে, আরে ঠান্ডার তেল বেটা, রোজ সকাল সন্ধ্যা 2 বেলা মালিশ করবি আর কিছু পুড়িয়ে দিব, খাবি, ব্যাটারিতে এনার্জি এসে যাবে। বরুণ হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। শালা কপাল আমার, অনুষ্ঠানের বাড়ি, কাজবাজ করতে হবে না। বরুণ যেখানেই যায় দাদি পিছিয়ে পড়ে থাকে। বরুণ একসময় বিরক্ত হয়ে বলে, দাদি আমাকে মাফ করে দেন, ওকে ধরেন প্লিজ। সবাই মজা নেয়। এরপর শুরু হয় রসম। অঞ্জলিকে সব রসম করানো হবে, কিন্তু অঞ্জলি রাগাকেও তার কাছে ডেকে নেয়। তারপর দুজনকে সমানভাবে সম্মান করা হয়। কিছু চুড়ি আনা হয়েছিল, রাগা অঞ্জলিকে হাতে পরিয়ে দেয়, আর সে কিছু হাতে রাখে, সেগুলো আবার বরুণ তাকে পরিয়ে দেয়। কেমনটা লাগবে? যাক, এইভাবে অনুষ্ঠান শেষের দিকে আসে। এখন খাওয়া দাওয়া হবে। রাগাকে এতটা সম্মান দেওয়া হলো, তার ভালোই লাগে ব্যাপারটা। সে অঞ্জলির কাছে এসে বলে তার কিছু কথা ছিল। বলো। রাঘা বলে, তুমি আমার আর বরুণের ব্যাপারে এখনো পুরোটা জানোই না। পুরোটা কি? রাঘা বলে, আমি ওর সঙ্গে ব্রেকআপ করার পর বরুণ অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। আমার জন্য প্যারিস যেতে চাইছিল না, বাট পরে যাওয়ার জন্য রাজি হয়। যেদিন যাচ্ছিল সেদিন আমার বাবা ফোন করে বরুণের উপর খুব রেগে যায় যে তার সাহস কি করে হলো তার মেয়েকে প্রেগনেন্ট করার। প্রেগনেন্টের কথা শুনে বরুণের মাথা খারাপ হয়ে যায়। সে আমার কাছে ফেরার প্ল্যান করে রাস্তার মাঝেই রিং কিনে নেয়, আমাকে বিয়ের অফার করবে। আমি বাড়িতেই ছিলাম। বরুণ সোজা আমার বাড়িতেই আসে। বাবা মা বাড়িতে ছিল। ওকে দেখে আমি অনেকটা অবাকই হই, কারণ ওর প্যারিস যাওয়ার ফ্লাইট ছিল কিছুক্ষণ পরই। বরুণ খুব খুশি বাচ্চার কথা শুনে। ওই যে রাতের বেলা ইঁদুর চিকা মারামারি করছিল, সেটার সাইড ইফেক্ট এটা। বরুণ রাগাকে প্রপোজ করে, চলো বিয়ে করে ফেলি, বাচ্চাকে নিয়ে নতুন করে শুরু করি, চলো চলো। খুব এক্সাইটেড ছিল। রাগা চেয়ে থাকে আর ক্যামেরা পিছিয়ে এনে দেখায় যে সে হসপিটালে গেছিল, সেখানে আকাম করে এসেছে। বরুণ বলে, তুমি অ্যাবর্শন করিয়েছো? বরুণের মনটা আবার ভেঙে যায়। রাগা বলছে যে বরুণ ফ্যামিলির জন্য আমার পিছে পাগলের মতো পড়েছিল, আমি তার ব্যাপারে জেনেও যখন শুনলো অ্যাবর্শন করিয়েছি, বাচ্চাদের মতো কান্না করে। ওই দিন আমার মনে হয়েছিল আমি শুধু ভিতরের একজনকে মারিনি, সঙ্গে বরুণকেও মেরেছি। এত কিছু হয়েছে তখনও ও একটা কথাও আমায় বলেনি, চুপচাপ চলে গেছে। এই হলো ঘটনা। এই জন্য মূলত রাগা বরুণের কষ্ট কমাতে বা তার অপরাধটাকে একটু কমাতে এখানকার সিদ্ধান্তে এসেছে, মানে বেবি তার পেটে রাখতে রাজি হয়েছে।
কাহিনী বলতে বলতে ততক্ষণে বরুণ এসে গেছে। সব শুনে তো আঞ্জলির মাথা খারাপ হয়ে যায়। মানে শুরু থেকে যদি এসব সে জানতো তখন তো সমস্যা ছিল না, এখন হুট করে হাজবেন্ডের এসব কীর্তির কথা শুনলে কেমনটা লাগবে। বরুণকে বলে, আমি এতদিনের সব কথাকে মন থেকে না মানার চেষ্টা করছিলাম, কিন্তু এখন যা জানলাম মনে হচ্ছে কেউ আমার গালে খুব জোরে চাটা মারলো। কে তুমি, আর কত মিথ্যে বলে আমায় ধোকা দিবে, একটু জোর গলাতেই বলে, যার জন্য সব মেহমান তাদের দিকে অ্যাটেনশন দেয়। বরুণ সবাইকে ডিনারের জন্য যেতে বলে, দাদি আপনি সবাইকে নিয়ে যান, আমরা একটু কথা বলে আসছি। সবাই চলে যায়। বরুণ রাগাকে বসতে দেয়। তারপর আঞ্জলিকে বলে, কি যেন বলছিলে? ও আচ্ছা, তোমায় কিছু বলিনি। আচ্ছা, তোমায় যদি বলতাম এই ঘটেছে, তুমি কিভাবে ভাবতে আমি কি জানি না? কিভাবে ভাবতাম শুনি? তুমি ভাবতে আগে যেহেতু আমরা বাচ্চা নিতে পারিনি, তাই এখন নিয়ে আমার মনের স্যাটিসফ্যাকশন পূরণ করছি। আঞ্জলি বলে, এক্স্যাক্টলি বরুণ, সব তো তোমার মতে হচ্ছে, এখানে আমি কই? আমার তো মনে হচ্ছে আমি তোমাদের দুজনের মাঝে এসে গেছি। বরুণ বলে, দেখলে তো তুমি এমন করে ভাবে বলে আমি তোমায় এসব জানাইনি। আঞ্জলি বলে, তো তোমার মনে হচ্ছে এমন জরুরি কথা তোমার আমাকে বলা উচিত ছিল না? বরুণ বলে, আরে এসব জেনে তোমার কি কাজ? শুধু শুধু মাথায় চাপ নেওয়া দরকার আছে? ও দেখে তোমায় বলেছে, আমি তো কখনো বলতাম না। রাগা, তুমি খুশি হয়েছ? তোমার মন হালকা করার জন্য একটা পাথর ওর মাথায় রেখে দিলে। তুমি যে ওকে এসব বললে, এতে ওর কোনো লাভ হলো? আঞ্জলি বলে, বাহ, বলবে বা কেন? কারণ তোমার প্রথম লাভ স্টোরির তুলনায় তো আমাদের লাভ স্টোরি কিছুই না। বরুণ বলে, ও তাহলে তুমি ওইদিকে যেতে যাচ্ছ? আচ্ছা শোনো, যদি কেউ বলে প্রথম গার্লফ্রেন্ডকে ভুলে গেছে, তার উপর কোনো দয়া নেই, মায়া নেই, ফিলিংস নেই, ভালোবাসা নেই, বিশ্বাস করো না, আমি হলেও না। হ্যাঁ, রাগার সঙ্গে যখন ছিলাম তখনকার সময়টা স্পেশাল ছিল। ও কখন ছেড়ে যাবে জানা ছিল না, কিন্তু মজা পাইতাম। আঞ্জলির সঙ্গে শান্তি পাই, সে আমায় ছেড়ে যাবে না ভরসা পাই, আমি তার কাছে একটা সুকুন পাই। রাগার কাছে এসে বলে, যে বরুণ রাগাকে ভালোবাসতো সে খুব মাসুম ছিল, তার চোখে শুধু ভালোবাসা ছিল, কিন্তু এখন সে বরুণ কবেই মরে গেছে। এখন আমি ততটুকুই ভালোবাসবো যতটুকুতে আমার মন না ভাঙে। তোমাকে রিপ্লেস করা যাবে না রাগা। তার মানে এই নয় যে আমি আঞ্জলিকে ভালোবাসি না, বরং রাগার থেকে বেশি ভালোবাসি। রাগার প্রতি মায়া থাকতে পারে, তার মানে এই না তার লাইফে ফিরে যাব। আমার জাস্ট ফ্যামিলির প্রয়োজন। ফ্যামিলি মেনটেন করতে এই যে প্রসেস, এই প্রসেসের মাঝে যদি কেউ ভুল ধরে, আমার কিচ্ছু করার নেই। মানুষের কাজ ভুল ধরার। শোনো আঞ্জলি, যতটা সত্যি আমি একজন অনাথ, ততটাই সত্যি তুমি কখনো মা হতে পারবে না। যত তাড়াতাড়ি তুমি নিজেকে সামলে নিবে, বুঝবে, তত তাড়াতাড়ি আমাদের ভালো হবে। তুমি সামনে মা হতে চলেছ, সেই প্রস্তুতি নাও, এইসব নিয়ে ভেবো না। আঞ্জলি এতক্ষণ চুপচাপ বরুণের কথা শুনছিল আর চোখের পানি ঝরাচ্ছিল। পানিটুকু মুছে একটু শান্ত হয়ে বলে, হ্যাঁ বুঝেছি। বরুণ, তোমায় যে ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম সাইন করেছো? শুনে তো সবাই অবাক, কি এত দূর? বরুণ বলে, না এখনো করিনি। আঞ্জলি বলে, করি একটু পাঠিয়ে দিবে প্লিজ, বলে সে তার মতো চলে যায়। রাগা তো জানে না কাহিনী এত দূর গড়িয়েছে। সে বরুণকে সরিয়ে বলে, তার জন্য আজ এত কিছু হলো। আঞ্জলি যদি তার সঙ্গে না থাকে, এর জন্যও তো সেই দেয় না। বরুণ বলে, তুমি এসব নিয়ে ভেবো না, মেডিসিনের টাইম হয়েছে, তুমি যাও, আমি সব দেখে নেব। পরে পুরো পরিবেশ শান্ত হয়ে গেলে রাগা আঞ্জলির কাছে যায়, বলে, তুমি ওকে ছেড়ে দিতে চাইছো, দাও, ডিভোর্স দিচ্ছ, দাও, সমস্যা নেই। তুমি চাইলে আমি আবার ফিরে আসার চান্স পাবো। বলাতেই আঞ্জলির চোখ বড় বড় করে রাগের মুডে তাকায়। রাগা বলে, আমি জাস্ট বলেছি, তাতেই তোমার সহ্য হচ্ছে না, তাহলে তাকে ছেড়ে তুমি কি করে থাকবে? আমি ওকে হারিয়ে ভুল করেছি আঞ্জলি, তুমি এই ভুল করো না। আঞ্জলি বলে, তোমার বেলায় তো ও এমন ছিল না, তাহলে আমি কিভাবে এটা মানবো? রাগা বলে, আঞ্জলি, আমি যখন ওকে পেয়েছি তখন ও ছিল একজন ছেলে, এখন হয়েছে পুরুষ। তখনকার বরুণের চেয়ে এখনকার বরুণ সঠিক। এভাবে দুজনের মাঝে কথা হয়। তারপর সিন কাট করে একেবারে ডেলিভারির দিনে নিয়ে আসে। হসপিটালে বরুণ একাই রাগার পাশে রয়েছে। সে অনেক আলুতুলু করছিল কখন বেবি আসবে। কিছুক্ষণ পর মেয়ে বাচ্চা হয়। বরুণের খুশি আর কে দেখে, কলিজায় ঢুকে নিবে এমন এক অবস্থা। তার একটু পরে আমরা দেখি আঞ্জলিও এসেছে। বাচ্চা দেখে সেও খুশি। বরুণের হাত থেকে যখন তার কাছে নেয়, দুজনের চোখাচোখিতে খুশির পানি ঝরে। বরুণ বাচ্চাকে দিয়ে রুম থেকে বের হয়ে এসে কান্না করতে থাকে। ফাইনালি তার পরিবার হলো, নিজের সন্তান হলো। আভি এলে বরুণ বলে, ওরা ঝামেলা করলো না? আমার মেয়ে ওদের দুজনার কারো মতো হয়নি, আমার মায়ের মতো হয়েছে, যা সবাইকে বলে দে। আঞ্জলি বাচ্চা রাখার কোলে দিয়ে বলে, যতটা আমাদের ততটা তোমারও। তা তো হবে, জন্ম দেওয়ার কষ্ট তো সেই পেল। যাক, পরের দিন পরিবারের সবাই দেখতে আসে। বাচ্চা পেয়ে সবাই বেশ খুশি। বরুণ এক হাতে আঞ্জলিকে জড়িয়ে নেই, আর এক হাতে রাগার হাত ধরে। আবি দেখে জাস্ট হা করে আছে, এ তো মালয় একটা, কেমনে কিভাবে ম্যানেজ করলো? সবকিছু ঠিকঠাক হলো তো দুই বন্ধু একটু বাইরে চা খেতে এসেছে। আবি সেটা নিয়েই কথা বলছে যে, তুই তো সাধারণ মানুষ না রে, দুইটা মেয়েকে ম্যানেজ করে চলছিস, তুই তো নির্ঘাত হিরো আলম। বা দাদা চকমা পরে মশান নিয়ে চলে যায়, আর স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন শুরু হয় 3 বছর সামনে। এক ইভেন্ট না কি যেন শেষ করে রাঘা অটোগ্রাফ দিচ্ছিল, সবাই ছবি মবি উঠাচ্ছে। বাইশাই দিয়ে সে গাড়িতে ওঠে। তারপর বই খুলতে আমরা একটা ছবি দেখি, যেখানে বরুণ, তার বাচ্চা আর আঞ্জলি রয়েছে। বাচ্চা বড় হচ্ছে, রাঘা সবসময় হয়তো খবর নেয় বা সবকিছু জানে। বাচ্চা তাদের কাছেই রয়েছে। তো রাঘা মূলত কি করছে, তার সঙ্গে সবাই সেলফি নিচ্ছে কেন বা অটোগ্রাফ নিচ্ছে কেন, এটা আমরা তখন বুঝতে পারি যখন দেখি যেই বই রাঘা খুললো সেম বই আভিও খুলে পড়ছে রেস্টুরেন্টে। সেখানে বইয়ের নাম, লেখকের নাম দেখে বুঝতে পারি রাঘা এখন বড় রাইটার হয়ে গেছে।
ওদিকে বরুণ হয়তো বাচ্চাকে পেয়ে দুনিয়া ভুলে গেছে, বউ বাচ্চা নিয়ে ভালো আছে। ক্যামেরা আভিকে ফলো করে রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো আজকের মুভি থেকে বেশ কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, মাথায় রাখার চেষ্টা করেন। প্রথমত, বরুণ যেভাবে দুজনকে ভালোবাসা, দুই হাতে দুজনকে ধরে রাখা বা সে যেটা করলো সেটা সঠিক বোঝানোর চেষ্টা করলো, বাস্তবতা এমন না, এমনটা হতেই পারে না। একটা পুরুষের মাঝে হাজারটা মেয়েকে ভালোবাসার ক্ষমতা থাকতে পারে, এতগুলো ভালোবাসা তার বুকের মাঝে থাকতে পারে, বাট একটা মহিলা কখনো তার ভালোবাসার মানুষকে অন্যকে ভালোবাসতে দিবে না, নেভার। জান মাল বাড়ি ঘর সব কিছু দিয়ে দিক, সমস্যা নেই, কিন্তু মেয়ে জড়িত কোনো কাজ করতেই দিবে না। ভালোবাসা তৈরির সূত্রই তো জেলাস, একা করে পাওয়া, শেয়ার না করা, সারাক্ষণ তার সামনে থাকা। যে মেয়ে ছেলেকে এভাবে চায় এটা তো অন্যায় বা দোষের নয়, এটা তাদের ভালোবাসা, তাদের অধিকার। আপনার আমার বন্ধু থাকতে পারে, কাছের মানুষ কেউ থাকতেই পারে, কিন্তু বউ বা হাজবেন্ডের কাছে যেটুকু নর্মাল মনে হবে ততটুকুর মাঝেই থাকতে হবে, চাই সেটা তার সঙ্গে 10 হাত দূরে থেকে কথা বলা হোক। আপনার আমার কাছে হাত ধরাটা নর্মাল মনে হতে পারে, তার কাছে এটা নর্মাল নয়। যদি তার কাছে এটা নর্মাল না হয় তাহলে সেটা করাই যাবে না, এটাই ভালোবাসা। বরুণ কি বললো, আমি যত অপরাধ করি না কেন, ভুল করি না কেন, তুমি কেন ভুল করবে, তুমি আমাকে ক্ষমা করবে, আমাকে শাসন করবে। এসব কথা শুনতে মিষ্টি, বাস্তবে এমন হয় না। আপনি রোজ ভুল করবেন, অন্য মেয়ের হাত দেবেন, জড়াজড়ি করবেন, আর বউ চুপচাপ দেখে যাবে, ক্ষমা করে যাবে, চিল্লাবেন না, রাগ করবে না, অভিমান করবে না। এটা তো এমন কথা হলো যে তুমি আমায় ভালোবাসো তো আমার জন্য জানটা দিয়ে দাও দেখি, এর কোনো মানে হয়? আবার সব অ্যাকশনের একটা রিয়াকশন থাকে। যে মেয়ে হাজবেন্ড বয়ফ্রেন্ডের সবকিছু মেনে নেয় তাদের মাঝে দুইটা কোয়ালিটি হয়। এক, কিছু মেয়ে ভাবে হয়তো সবকিছু ঠিকঠাক হবে, এটা ভেবে সে সারা জীবন কাটিয়ে দেয়। আর দুই, কিছু মেয়ে সহ্য করতে করতে একদিন এমন ভাবে ফাটে যে সে হাত থেকে বের হয়ে যায়। সো নিজের যুক্তি দেখিয়ে অযথা এক ব্যাপারকে নর্মালাইজ করতে চাইলে হবে না। সেম কাজটাই যদি মেয়ে বউরা করতো তখন কিন্তু ছেলে পুরুষদের ঠিকই ফাটতো। দ্বিতীয়ত, আমি সবসময় বলি ভালোবাসা একটা লজিকলেস ব্যাপার। লজিক আর ভালোবাসা একটু ভিন্ন জিনিস। যারা ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসা বিশ্বাস করে, তাদের কাছে লজিক খাটবে না। আর বেশিরভাগ মেয়ে ভালোবাসার উপর চলে, লজিকের উপর নয়। তার মানে হলো, আপনি যদি একটা মেয়েকে সারা জীবন আপনার পাশে রাখতে চান, আপনার কাছে রাখতে চান, তাহলে তাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হবে। আর যখন সে রাগ বা অভিমান করবে সেটা ভাঙাতে আপনাকে লজিক ইউজ করতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মেয়েরা ভালোবাসায় চলে, লজিকে গলে। আপনার বন্ধুকে আপনি কিভাবে দেখছেন, আপনার মনের মাঝে অন্য মেয়েকে নিয়ে কি চলছে, এসবের যুক্তি দিয়ে লাভ হবে না। কারণ তার কাছে ভালোবাসা মানে আপনি জাস্ট তার। কোনো কারণবশত রাগ করেছে, গিফট দিন, খুশি হবে, মেনে নিবে, কারণ এখানে লজিক আছে, সায়েন্স আছে। কিন্তু আপনি অন্য আরেকটা মেয়েকে পছন্দ করেন, তাকেও লাইফে রাখতে চান, তার সঙ্গেও কিছু করতে চান, এখানে লজিক কাজ করবে না। এখানে ম্যাটার ভালোবাসা। সো যে ভালোবাসায় চলে তাকে ভালোবাসা দিয়েই চালাতে হবে। যেমনটা এই মুভিতে অঞ্জলি শুধু ভালোবাসাই চেয়েছিল, কিন্তু বরুণ তাকে বারবার লজিক দেখাচ্ছিল। তৃতীয়ত, ভালোবাসা এবং ম্যাচিউরিটি। আপনারা লক্ষ্য করেছেন, হিরো একবার বলেছিল, আমি সেই পরিমাণ ভালোবাসবো যে পরিমাণ ভালোবাসলে আমার মন ভাঙবে না। খুব ভালো চিন্তা, কিন্তু কথা হলো ভালোবাসার যে পরিমাপ হয় না। কেউ যদি ভালোবাসা বিশ্বাস করে তাহলে তার কাছে ভালোবাসার পরিমাপ নেই। ভালোবাসা মানুষকে পাগল করে। পাগলের মতো ভালোবাসা কেবল সেই বয়সেই হয় যখন ভালোবাসার প্রতি অন্ধবিশ্বাস থাকে। যারা ভালোবাসার জন্য উন্মাদ, জীবনের পরোয়া করে না, তারা কেমন বয়সী বা কেমন চিন্তার লক্ষ্য করলেই বুঝবেন। বর্তমানে তো দেখছেন কি অবস্থা। যে ভালোবাসার ফর্মুলাতে বিশ্বাসী সে কখনোই ম্যাচিউর না। একজন ম্যাচিউর ব্যক্তি কখনো ভালোবাসার জন্য পাগলামি করবে না, মন খুলে ফিলিংস প্রকাশ করবে না, শেয়ার করবে না। আপনি যখন মেপে মেপে ভালোবাসতে শিখেছেন তার মানে আপনি ম্যাচিউর হয়েছেন। লক্ষ্য করেছেন, আজকাল মেয়েরা নিজের থেকে বেশি বয়সী ছেলেদের পছন্দ করছে, ম্যাচিউর মানুষকে পছন্দ করছে। কারণ হলো বয়স বাড়লে মানুষ পুরুষ হয়, আর পুরুষের সঙ্গে সবকিছু করে মজা। সংসার বলেন, ভালোবাসা বলেন, মান অভিমান বলেন। এখন বাকিটা আপনার ইচ্ছে, পুরুষকে ভালোবাসবেন নাকি যে কেবল ভালোবাসাতে বিশ্বাসী তাকে ভালোবাসবেন। 4 নম্বরে যে ব্যাপারটা মাথায় রাখবেন সেটা হলো, ভালোবাসার কথা উঠলে প্রথম ভালোবাসা বলে একটা কথা আসে। তাকে ভোলা যায় না, রিপ্লেসেবল না, তার ব্যাপারটা আলাদা, এসব বলা হয়। আমাদের মাঝে অনেকেই হয়তো আমরা সেটা মানিও। আমার কথা হলো, প্রথম ভালোবাসার কথা মনে থাকবে, থাকার কারণ আছে রে ভাই। কারণ হলো, সব থেকে বেশি বাল পাকনামি তো ছেলে মেয়েরা সেই সময়ই করে। যে মানুষ ভালোবাসার জন্য 1 ঘন্টা প্রথম মানুষটার সঙ্গে নষ্ট করেছে, ম্যাচিউর হওয়ার পর, বড় হওয়ার পর সবাই আফসোস করেছে, ইস কি পাগলামিটাই না করেছি। প্রথম ভালোবাসার মানুষ সব সময় ভুল মানুষটা হয়। প্রথম ভালোবাসার মানুষ সব থেকে বেশি কষ্ট দেয়। প্রথম ভালোবাসাতে গা বেশি মাখে। প্রথম ভালোবাসা ক্যারিয়ার সময় লাইফও নষ্ট করে। প্রথম ভালোবাসার কারণে বাবা মার কাছে সব থেকে বেশি দোষী হতে হয়। তো একটা জিনিস যখন এত কিছু করলো আপনার লাইফে, তার কথা মনে থাকবে না তো কার কথা মনে থাকবে? এতে গর্ব করে বলার কিছু নেই। ওই ভুল থেকে যারা শিক্ষা নিয়েছে তারা গর্ব করে বলবে প্রথম ভালোবাসার কথা। এরপর যে কথা আসে সেটা হলো, ভালোবাসা রিপ্লেসেবল না। এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় বা আমি এটা মানি না। যদি তাই হতো, পৃথিবীর কোনো প্রেমিক বিয়ে করে সুখী হতো না, পরের বার বিয়েই করতো না। পৃথিবীর কোনো প্রেমিকা জীবিত থাকতো না। আমাদের মাইন্ড সবসময় যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবে। যখন বর্তমানে কিছু হচ্ছে না, কিছু করছেন না, তখন অতীত নিয়ে ভাবার সুযোগ পায়। দৈনন্দিনের ব্যস্ততায় বছরে একবার যার কথা মনে পড়ে, স্মৃতির সঙ্গে মিলে গেলে যার কথা মনে পড়ে, সে কি করে রিপ্লেসেবল হয় না?
সে বেশি ভালোবাসতো, সে বেশি কেয়ার করতো, তার মেন্টালিটি ভালো ছিল, সব দিকে সে আপনার জন্য পারফেক্ট ছিল, তাই আপনি তাকে বলতে পারেন না বা মনে হয় তার জায়গাটা কেউ নিতে পারবে না। বাট মশাই, ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো তার থেকে বেটার কারো হাতে আপনি এখনো পড়েননি। তার মতো করে হয়তো আপনি এখনকার মানুষটারে দেখছেনই না, তা নাহলে আপনি তাকে কবে ভুলে যেতেন? যে মানুষটা যেভাবে কেয়ার করতো, অন্য কেউ যদি তার থেকে বেশি অন্য রাস্তায় করে, আপনার 7 বছর একবার তার কথা মনে পড়বে না। কপাল খারাপ কিছু মানুষের, যে ছিল তার থেকে বেটার কেউ লাইফে আসেইনি, তাই সে তাকে মিস করে। কিন্তু এর মানে এই না যে সে রিপ্লেসেবল না। সব মানুষের ভালোবাসার সিস্টেম আলাদা, ধরন আলাদা হয়। এখন যে আছে তার ধরনের সঙ্গে মেশার চেষ্টা করুন। কেউ আপনাকে আপনার মতো করে ভালোবাসবে, এর থেকে কেউ নিজের মতো করে আপনাকে ভালোবাসছে, সেটার পাওয়া বেশি, সেটা আনলিমিটেড হয়। যাই হোক, আপনার ভালো মন্দ আপনাকেই বুঝতে হবে। এসব ভালোবাসার চক্করে পড়া যাবে না। যে কাজ করে সেই সময়টার জন্য আফসোস করতে হয়, সেই কাজ কখনো করা যাবে না। এটা সব থেকে বড় বোকামি। ভালোবাসার কথা উঠলে আমি আর কথা থামাতেই পারি না। তো অনেক বকবক করেছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন। আর উপরে যদি হকারি করে থাকে সেটা দিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, এটা জাস্ট একটু বিজনেস। যখন পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।